আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। জুম্মা মুবারক ফ্রম অস্ট্রেলিয়া। আমি রিফাত, আমি অস্ট্রেলিয়া সিডনিতে থাকি এবং ড্রিমস ইনটু রিয়েলিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই এপিসোডের প্রথম পর্ব এবং আমাদের আমরা আমরা এই ড্রিমস ইনটু রিয়েলিটি শুধুমাত্র একটি ইন্টারভিউ সিরিজ হিসেবে করছি না। এটি এমন একটা সিরিজ করব আমরা যেখানে আমরা আমাদের যারা এই বিজনেসটা করতেছেন সেই সব মানুষদের গল্প, যারা স্বপ্ন দেখেছেন এবং সাহস করে এই বিজনেসে তাদের পদক্ষেপ নিয়েছেন এবং নিজেদের জীবনের পাশাপাশি অন্যদের জীবনকেও আলোকিত করেছেন এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছেন। আমরা তাদেরই গল্প এই শোর মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসব। এবং আজকে আমার এই এপিসোডে এমন একজন অতিথি আছেন যিনি শুধু নিজের জন্য একটি নতুন ভবিষ্যৎ তৈরি করেননি, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আমাদের মতো বাংলাদেশিদের জন্য একটি শক্তিশালী কমিউনিটি তৈরি করে তুলেছেন। এবং 2018 সাল থেকে শুরু হওয়া একটি যাত্রা আজ হাজারো মানুষের অনুপ্রেরণার গল্পে পরিণত হয়েছে। তো আজকে আমাদের সাথে আছেন আমাদের বি গ্রুপের ফাউন্ডার, মেন্টর, কোচ, লিডার এবং ইন্টারন্যাশনাল গেস্ট স্পিকার তানভীর আলম। তো আর আমার সাথে আমার কো-হোস্ট হিসেবে আছেন ইলা চৌধুরী। সো ইলা আপু, আমি আপনার উপর দায়িত্ব দিলাম তানভীর ভাইকে আমাদের শোতে ওয়েলকাম করার জন্য। থ্যাংক ইউ। ফ্লোর ইজ ইয়োর। ধন্যবাদ রিফাত আপু। আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং, গুড আফটারনুন অর গুড ইভিনিং, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের আজকের অতিথির গল্পটি আমাদের কাছে বিশেষভাবে আসলে অনুপ্রেরণা দেয়, কারণ আমরা শুধু বিজনেস নিয়ে কথা বলবো না, আমরা জানবো একজন মানুষ কিভাবে একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে একটি গ্লোবাল কমিউনিটির নেতৃত্ব দিয়েছেন। তানভীর ভাই, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ রিফাত আপু, এলা আপু। আপনারা যেভাবে বলতেছেন আমার তো মনে হচ্ছিল বাংলাদেশে আমি না ভাইয়া, এটা আমি ইন্টারাপ্ট করতেছি, বাট ইটস ট্রু। ইউ আর দ্য ফাউন্ডার অফ আওয়ার গ্রুপ। না 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 না, আমি ওরকম কিছুই আমি করি না। আমি আমার বিজনেস করতাম, আমার বিজনেস মানে আমার লাইফের চেঞ্জের জন্য, আমার বাচ্চাদের জন্য একটা কিছু শুরু করি। তো সেখান থেকে আপনাদের ইয়েতে আসলে এটা এত বড় হয়েছে। আমি পার্সোনালি আসলে কোনো ক্রেডিট নেওয়ার মতো কিছুই করি নাই। জাস্ট আমার বিজনেস আমি করছি, আর অ্যালং দ্য ওয়ে পিপল লাইক ইউ গাইজ মেড ইট গ্রেট। সো আমার কিছু না, তারপরেও থ্যাংক ইউ সো মাচ আমার এই ইন্ট্রোডাকশনের জন্য। খুব ভালো লাগছে লাইভে এসে আজকে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপনি এখানে আসার জন্য। আসলে এই কথা না বললেই না যে আপনি আসলে আমাদের সবার ইন্সপিরেশন, কারণ আপনি হচ্ছেন গিয়ে অগ্রযাত্রার প্রথম পথিক, আমি বলবো আর কি। আমাদের এই রোডটা তৈরি করে দেওয়ার জন্য আপনি ছিলেন অগ্রযাত্রায়। তো আজকে ভাইয়া আমাদের অডিয়েন্সের জন্য নিজের সম্পর্কে একটু কিছু বলেন। আমরা তো জানি সবাই যে আপনি ডিজিটাল মার্কেটিং করছেন এবং আমরাও সেখানে সেই বিজনেসে আপনার সাথে যুক্ত হয়েছি। বাট তার বাইরে ধরেন ব্যক্তি হিসাবে তানভীর আলমকে আপনি একটু আমাদের অডিয়েন্সের সামনে নিজেকে একটু তুলে ধরেন, আপনার পরিবার সম্পর্কে কিছু বলেন, এবং বিজনেসের বাইরে একজন তানভীর আলম কে, সেটা আমরা একটু জানতে চাচ্ছি। ওই যে আমি যেটা বললাম, আসলে আমার সেরকম বলার মানে পরিচয় দেওয়ার মতো কিছু না। আমি অন্যান্য 8-10 জন যারা আমরা বিদেশে আসি মানে ভালো একটা লাইফের জন্য, তারপরে বিয়ে শাদী বা কেউ বিয়ে শাদী করে আসে, তারপরে বাচ্চা কাচ্চা, এরপরে হাজবেন্ড ওয়াইফের দুইজনেরই বাইরে কাজ করা, ছেলে মেয়ে মানুষ করা, রান্না বান্না করা, উইকেন্ডে বেড়াইতে যাওয়া। আমি ওরকমই একদম মানে খুব সিম্পল একজন, ওই টাইপের লাইফস্টাইলেই আমি ছিলাম। আমি প্রায় 17 বছর কানাডাতে, বা টোটাল প্রায় 23-24 বছর আমি দেশের বাইরে, মানে সেই 2000 সাল থেকেই 2002 থেকে।
তো আমি আগে জব করতাম। আমার পড়ালেখা হচ্ছে সুইজারল্যান্ড থেকে হোটেল ম্যানেজমেন্টে। আমি ঢাকা কলেজ থেকে এইচএসসির পর আমি সুইজারল্যান্ড চলে যাই, আমরা ৩ বন্ধু মিলে। তখন যেটা হয় আরকি, ইন্টার পাস করার পর মনে হয়েছে যে না, আমরা খুব বড় হয়ে গেছি। আমরা অনেক বড় অ্যাডাল্ট, আমাদের মানে দুনিয়ার সবকিছু বুঝি, জানি। বাবা-মা নিষেধ করা সত্ত্বেও মনে হইতো যেন উনারা কি বুঝে, আমরাই তো সব বুঝি। তো আমরা ৩ ফ্রেন্ড মিলে তখন সুইজারল্যান্ডে চলে যাই পড়ালেখার জন্য। তারপরে সেখানে পড়ালেখা শেষ করে ওইখানে কয়েক বছর জব-টব করি। যেহেতু হোটেল ম্যানেজমেন্ট, মানে আমার মানে ফুল ক্যারিয়ার হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট এইসব নিয়েই। তারপর চায়নাতে কয়েক বছর একটা হোটেলে জব করি। আম এরপরে আসি, ওইখান থেকে আসলে আমি কানাডাতে একটা জব পাই। তো তারপর থেকে তো কানাডাতে হোটেল, রেস্টুরেন্ট, কয়েকটা রেস্টুরেন্টের ম্যানেজিং ইয়েতে ছিলাম। তারপর ম্যারিয়েট হোটেলের ব্যাংকুয়েট ম্যানেজার ছিলাম। তারপর দেশে গিয়ে বিয়ে করি, তারপর বউ আসে, তারপর হাজবেন্ড ওয়াইফ দুইজনেই কাজকর্ম করা শুরু করলাম। আমি আসলে ও কাজে যেত, ও কাজের থেকে আসলে আমি কাজে যেতাম টাইপের। এইভাবে চলছিল ভালোই। তারপর আমাদের যখন প্রথম মেয়েটা হয়, বড় মেয়েটা আমার, তো ও তখন মেটারনিটি লিভে যায়। তো মেটারনিটি লিভটা শেষ হওয়ার দিকে গিয়ে আসলে ও চিন্তা করছিল যে আমি যে এখন মানে মেটারনিটি লিভ শেষ হয়ে যাচ্ছে, আমি কাজে যাব, তো আমার মেয়েটাকে দেখবে কে? আহ, আমার শাশুড়ি ছিলেন, তা মানে তখন শাশুড়িকে আনার চিন্তা ভাবনা করছিলাম। আমার মা আসে, কিন্তু মানে এইভাবে আমি কাজে যাব, কাজে থেকে আসবে আবার, মানে দুইজনে যদি আমরা এইভাবে কাজ করতে থাকি, আসলে বাচ্চা আমরা কিভাবে মানুষ করব, কিভাবে বড় করব, বা ওরাও মিস করে জানলা দিয়ে তাকিয়ে থাকতো। আম, তো ওইসব থেকে পরে ওর চিন্তা হলো যে মেটারনিটি লিভ শেষ হওয়ার আগে যদি কিছু একটা করা যায়, যেটা হয়তো বা জব ছেড়ে দিয়ে ঘর থেকে ইনকাম করতে পারবো, ওই টাইপের ও কিছু একটা খুঁজছিল। তারপর এই বিজনেসটা দেখে ও, ওইরকম অ্যাডভার্টাইজিং থেকেই আমাকে বললো যে এরকম এরকম কি জানে একটা বিজনেস অনলাইনে, দেখো তুমি। আমি বললাম যে এসব ওই অনলাইন ফনলাইন এসব ভুয়া জিনিস এগুলো আমার কাছে ইয়ে করো না। আহ, কারণ এগুলা ওই, আমি শিওর যে কোনো লোশন টোশন, সাবান, শ্যাম্পু, মেকআপ এগুলা বিক্রি করতে হবে, আত্মীয় স্বজনের কাছে ইয়া করতে হবে, এসব আমি করতে পারবো না। তোমার যদি বেচা কেনার আত্মীয় স্বজনের কাছে ইয়া হয়, তুমি করো গিয়ে। তো ও বললো যে না, এখানে নাকি কোনো সেলিং টেলিং বা ইয়ে নাই, তুমি যে ইয়েটা দেখো, যে ওয়েবিনারটা, আমাদের যে ফ্রি ওয়েবিনারটা আছে, তো ওইটা আমি দেখি। ওইটা দেখার পরে আসলে আহ, একটু চেঞ্জ হতে থাকে মাইন্ড। তারপর তো আস্তে আস্তে পুরো বিজনেসেই নিজে ইয়ে করা শুরু করি। তো আমাদের মেন ইয়েটা ছিল যে মানে আমি যখন, সেটা 2018 সালের কথা, বাই দেন আমি অলরেডি প্রায় কত 9-10 বছর, আমি 9 বছরের মতো প্রায় অলরেডি আমি জব করছি। তো আমার চিন্তা ভাবনা ছিল যে কিছু একটা আমি মানে অফলাইনে আমি একটা কফি রেস্টুরেন্ট বা একটা কফি শপের টাইপের দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম। এরপর আমি অ্যামাজনেও দেখছিলাম যে, মোট কথা আমি মানে জবের পাশাপাশি আমরা কিছু একটা ইয়ে করছিলাম, কারণ আমরা হাজবেন্ড ওয়াইফ দুইজনেই মনে হচ্ছিল যে আমরা চলতে পারছি, কিন্তু এইভাবে করে আসলে কোনোদিন ওয়েলথ কখনোই পাওয়া যাবে না, ওয়েলথি হওয়া যাবে না, প্রবলেম কোনোদিন শেষ হবে না, এবং এটাকে কি বলে, মনে হবে যেন নেক্সট ইয়ার আর বেতনটা যদি আর $2 বাড়ে, তাইলেই হয়তো সব সমাধান হয়ে যাবে আগামী বছর। এই বড়লোক হচ্ছে একটা ভাবের মধ্যেই আপনি থাকবেন, দেখবেন যে জব করে কখনো বড়লোক অ্যাকচুয়ালি ওয়েলথি হওয়া যায় না জব করে। খালি ওই ইলিউশনটা থাকে, মনে হয় যেন এই তো হয়ে যাচ্ছে, এই আর কয়টা দিন একটু কষ্ট করি তাইলেই হয়ে যাবে, আর যদি একটা ইয়ে প্রমোশন পাই তাইলেই হয়ে যাবে, বাট আলটিমেটলি হয় না। তো আমাদের ইয়ে ছিল যে এইভাবে যদি আমরা জব করতে থাকি, আমাদের এখন একটা বেবি, তারপর দুইটা, বা এরপরে আমরা মানে যখন ছেলেমেয়েরা স্কুলে যাবে ইয়ে করে, তখন আমরা কিভাবে, কে স্কুল থেকে নিয়ে যাবে নিয়ে আসবে, এগুলা নিয়ে ইয়ে করতে তো ভাবছিলাম যে না, আমাদের ডিফারেন্ট কিছু একটা করতে হবে। ওইখান থেকে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে এই যে আমি যেমন চিন্তা করছিলাম অ্যামাজন করব, এই সেই, পরে অ্যামাজনটা আমার খুব একটা ভালো লাগে নাই। উম এরপরে যখন এটা আসলো, তো ভাবলাম যে ওকে, লেটস সি, যে দেখি কিরকম কি হয়।
তো ওইখান থেকে আসলে শুরুটার পর এত দূর আসবো বা ইয়ে করবো, শুরুতেও আমার এরকম ধারণা ছিল না। আমাদের মেইন প্ল্যানটা ছিল যে এই বিজনেস থেকে হয়তো $500-1000 যদি এক্সট্রা কিছু কামানো যায়, দ্যাটস ইট, আমরা তাইলে হয়তো বা মানে একটু ভালোভাবে চলতে পারবো। তো ওইখান থেকে শুরু করে পরে 1 বছরের মধ্যে আসলে এরকম ইনকাম হওয়া শুরু হলো যে উম, তখন বুঝতে পারলাম যে আসলে মানে আমার লিটারালি আমি আমার জবের চেয়েও বেশি আমার ইনকাম হয়ে যায় প্রথম বছর এই বিজনেস থেকে। তো তখন আসলে চিন্তা করতেছিলাম যে এখন তো আসলে জবের চেয়ে বেশি এখানে ইনকাম হয়ে গেছে অলরেডি, সো আমি জব করে তো আসলে সময় নষ্ট করছি। তো এরপর 1 বছর পরে 2020 সালে আমরা দুইজনে আসলে জব ছেড়ে দিয়ে ফুল টাইম এখানে করছি। এনিওয়েজ, আমি তো আসলে পুরা ফুল স্টোরির ইয়েটা বলছি। আমি জানি না আসলে আমার সম্বন্ধে আর কি বলবো। এখন আমাদের 3টা মেয়ে। বেস্ট ইয়েটা হচ্ছে আমার এই বিজনেসের অন্যান্য অ্যাচিভমেন্টের চেয়ে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা, যে আমরা হাজব্যান্ড ওয়াইফ এখন 24/7 লিটারেলি আমরা আমাদের বাচ্চার সাথে, 3জনের সাথে ওদের আমি নাস্তা খাইয়ে আমরা স্কুলে নিয়ে যাই, আমরা স্কুল থেকে নিয়ে আসি, দুপুরে একসাথে লাঞ্চ করি, রাতে একসাথে শুইতে যাই। আমি ওদের এই যে এখন আমাদের বাজে রাত 9টা, ওরা অলরেডি ওয়েট করতে বলছে, বাবা তোমার কি মিটিং আছে নাকি মিটিং? আমি বললাম যে হ্যাঁ আমার মিটিং আছে। সো ওরা উপরে আমার জন্য ওয়েট করছে। সো এটার পরে আমরা একসাথে আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটাই আমার আমার এই বিজনেসের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আর বিজনেসের আগে যখন জবটা করতাম ওটা কখনোই সম্ভব হতো না। আমি আসতাম রাতে 2টা, 2:30, 3টার দিকে। আমি যখনই আসতাম দেখতাম আমার বাচ্চাটা ঘুমিয়ে আছে। আমি সকালে ও যখন উঠতো বা আমি উঠতাম 12টা 1টার দিকে, উঠেই আমি আবার কাজে যাওয়ার জন্য আবার 4টার দিকে, বিকাল 4টায় রেডি হইতাম কাজে যাওয়ার জন্য। তো ওইটাই ছিল আমাদের লাইফ। এখন আল্লাহর রহমতে আমাদের 3 মেয়ে এবং বাবা মা একসাথে থাকতে পারছি আর কি। হ্যাঁ, আমরা আসবো আবার। ইলাপু, আপনি বলেন কিছু বলতে চাইলে। না, থ্যাংক ইউ ভাইয়া। আসলে ভাইয়া যেই পিকচারটা ওনার লাইফে তুলে ধরেছেন, এটা আসলে মোস্ট অফ দ্য পিপলের ভেরি কমন। আমাদের সবার লাইফে এটা খুবই কমন একটা জিনিস। এবং আমরা অলওয়েজ বাবা মা হিসেবে আমরা খুবই মিস করি, যারাই ওয়ার্কিং প্যারেন্টস আমরা মিস করি যে সন্তানদের বিভিন্ন যে অ্যাচিভমেন্ট গুলো, যে মাইলস্টোন গুলো, আমরা সেগুলো আসলে মিস করে যাই। যে এখানে এছাড়া আমাদের আসলে উপায়ও থাকে না সত্যি কথা বলতে। তারপরও মানে আমরা একটা উপায় খুঁজে নেওয়ার চেষ্টা করি। সো সেই চেষ্টায় আসলে আমিও আজকে এখানে, রিফাত আপু, তানভীর ভাই, আমরা সবাই আছি এখানে একটা হ্যাঁ ভিন্ন টাইপের কোনো কিছু খোঁজার জন্যই আজকে এখানে। তো থ্যাংক ইউ তানভীর ভাইয়া, আপনার কাছ থেকে আপনাকে আবার নতুন করে আমরা জানলাম আসলে আজকে। থ্যাংক ইউ সো মাচ। আর রিফাত আপু, আমি আপনার কাছেই আসলাম। হ্যাঁ, তো আমি অনেক আমার কিছু জেনে গেছি। আমি যেমন আপনার স্বপ্নের শুরুটা জানতে চাইছিলাম, কিন্তু ওইটা আপনি শুরু করছেন। তো ওইটার প্রেক্ষিতেই আমি বলি যে আমাদের এই বিজনেসটা যখন আপনি শুরু করলেন, আমরাও যেহেতু শুরু করছি, আমরাও বুঝি যে এবং আপনি যখন আজকে থেকে অলমোস্ট 8 বছর আগে শুরু করছেন, নিশ্চয়ই আরো বেশি চ্যালেঞ্জ আপনি মোকাবিলা করতে হয়েছে। কারণ এখন তো অনলাইনে অনেক বেশি আমরা মানে এগিয়ে গেছি, এখন এআই সবকিছু, কিন্তু আপনার সময় তো হয়তো এতটা ছিল না। তো আমরা এই চ্যালেঞ্জটা জানবো আপনার কাছ থেকে। এবং এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে গিয়ে কখনো কি আপনার কাছে মনে হয়েছে যে না, আমি গিভ আপ করে দেই, আমি পারতেছি না? কারণ আমরা তো দেখি ভাইয়া অনেক সময় অনেক নেগেটিভ মাইন্ডের পিপুল আমাদের আশেপাশে, ফ্যামিলিতেও আপনি পাবেন, প্রতিটা ফ্যামিলিতে। সবকিছু মিলাইয়া ওই ধরনের কোনো কিছু কি আপনার আসছিল? ওই চ্যালেঞ্জগুলো কিভাবে আপনি মোকাবিলা করছেন? এবং আপনি কখনো কি মনে হয়েছিল ওই চ্যালেঞ্জের চাপে পড়ে যে না, আমি গিভ আপ দিয়ে দেই? দেখেন, একটা জিনিস কি, যে লাইফে আপনি যখনই কোনো সাকসেসফুল বা একজন ভালো একটা জায়গায় আছে, যখনই দেখবেন, আপনি 100% শিওর থাকতে পারেন যে সেখানে চ্যালেঞ্জেস ডেফিনেটলি ছিল। যে কোনো সেক্টরে বলেন, আপনি ভালো একটা ক্রিকেটার বলেন, একটা অ্যাক্টর বলেন, ভালো একজন পিএইচডি করছে, ভালো একটা বড় কোম্পানিতে জব করে বা নিজের বড় একটা বিজনেস আছে, 100% তাদের অবশ্যই কষ্ট, চ্যালেঞ্জ, ঝামেলা এবং কোনো না কোনো এক সময় মনে হয়েছে যে আমার আর পারতেছি না টাইপের। আমাদের এই বিজনেসও এরকম আছে, আমার নিজেরও এরকম ছিল। এই যে ফ্যামিলির কথা বললেন, আমার ফ্যামিলির অনেকেই ছিল যারা
কানাডাতেই থাকে, ইউকেতে থাকে, কয়েকজন অস্ট্রেলিয়াতে থাকে। এরা মানে আমাকে হয়তো সরাসরি বলতো না, বাট আমি বুঝতাম যে আরে কানাডায় এসে পড়ালেখা করে এখন এই কি মানে কি করতেছে আল্লাহ জানে, ঠিক আছে, এই ধরনের ইয়ে করতো। আহ, আমার কাজের কলিগরা, যখন আমি বলতাম আমি যখন জবের পাশাপাশি যখন এই বিজনেসটা করি, তখন আমি বলতাম যে আমি অনলাইনে একটা একটা বিজনেস স্টার্ট করেছি। ও 2 দিন পর পর ওরা আমার জিজ্ঞাসা হতো, তোমার বিজনেসের কি খবর? যেদিন তুমি জব ছেড়ে দিবা সেদিন বুঝবো যে বিজনেসে তুমি একটা কিছু করছো এসে। তো এগুলা বলতো। আর আমাদের যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়াতেই আমাদের কাজ, আহ, আমরা অ্যাডভার্টাইজিং করি, আমাদের পেজ থাকে, আমরা করি, তো ওইখানেও অনেকেই, এই যে অস্ট্রেলিয়া থেকে অনেকে আমাকে 2020 সালে 21 সালে আমাকে আমার অ্যাড এর মধ্যে বা আমার ফেসবুক পেজে কমেন্টস করতো যে ভাই এইসব বাটপারি ছাড়েন, হ্যাঁ এইগুলা করেন না, বা এগুলা কতদিন আর করবেন, এগুলা করে কতদিন খাবেন, 2 দিন পর আপনার চেহারাও দেখা যাবে না, ঠিক আছে। সেটা 2019-20 সালের কথা। আহ যারা এরকম বলতো, এরকম ওই ওনাদের মধ্যে বেশ কয়েকজন এখন এই বিজনেসটা করতেছে। এই যারা আমাকে বলছিল এই বাটপারি ছাড়া নিয়ে করেন, ওরা এখন আমাকে মেসেজ দিয়ে বসে থাকে, আমি কখন উত্তর দিব, আমার সাথে যদি 2 মিনিট কথা বলতে পারে, ঠিক আছে। এবং আল্লাহর রহমতে ওনারা ভালোও করতেছে এই বিজনেস। সো বটম লাইন হলো যে আপনার এগুলা থাকবেই। আর আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে এই ধরনের নেগেটিভ কমেন্টস বা নেগেটিভিটি আপনি সব জায়গায় পাবেন, এবং এটা আপনার শুধু এই বিজনেস করলে যে করবেন তা না, এটা আপনার হবেই। আপনি অস্ট্রেলিয়া গেছেন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ গিয়ে দেখেন, যখন আপনার প্রথম অস্ট্রেলিয়া আসছেন বা হ্যাঁ মানুষ যায় আমেরিকায়, হেরা গেছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া যায় কি করবো, অস্ট্রেলিয়া এখন খুব কঠিন এখন। আবার যারা আমেরিকা আসছে তারা বলে আমি আমেরিকা আসছি, আমার তো চাচাতো ভাই একটা অস্ট্রেলিয়া থাকে, কত ভালো আছে, আমেরিকা যায় কি হবে?" আপনি 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 এই যে কি বলে ছোটবেলায়, আমি জানি না আপনাদের এরকম হয়েছে কিনা। নদীর এপার কই ছাড়িয়া নিঃশ্বাস, ওপারিতে যত সুখ আমার বিশ্বাস, এরকম আর কি। কিবা আর আপনি যেইটাই করেন না কেন, আপনাকে কেউ না কেউ আপনাকে কিছু না কিছু বলবেই, criticism করবে, হ্যাঁ। নিচে নামানোর চেষ্টা করবেই। আপনি ওই যে বললাম না যে আমি যখন আপনার এটাকে কি বলে 9-এ না 10-এ থাকতে, যে আমরা সায়েন্স নিব না আর্টস নিব, তো আমি সায়েন্স নিয়েছি, আমার ভাই নিচে কমার্স। এখন আমার ভাইকে এসে আমার খালু বলতেছে তুই বেটা কি করবি, কমার্স নিয়ে কিছু করতে পারবি জীবনে, দেখ তোর ভাই সায়েন্স নিছে, ঠিক আছে। আবার আপনি যদি, আমি ঢাকা কলেজে পড়তাম, আমার ফ্রেন্ড কয়েকটা নটরডেমে পড়তো, তো বলতো যে আরে নটরডেমে পড়ে তুই ঢাকা কলেজে পড়ে কি করবি জীবনে, নটরডেমে ভর্তি হতে পারলি না কেন, মানে এরকম। আপনার আপনার আমি যেটা সবসময় বলি যে আপনার আপনার বিয়েতে গিয়ে দেখেন, আপনার বিয়ের যে অনুষ্ঠানে আপনার টাকা দিয়ে কাচ্চি বিরিয়ানি, রান, মুরগির রোস্ট, ঠিক আছে, এগুলা আপনার টাকা দিয়ে এগুলা খাইতেছে আর বলতেছে যে আরে জামার তো চুল নাই, বউয়ের নামটা আপনার এরকম, এগুলা বলবেই, ঠিক আছে। আপনার আপনার বিয়েতে আপনার টাকা দিয়ে রান খাইতেছে আর বলতেছে, দেখবেন যে আরে এত আমি আমি তো এই যে গত বছর আমার এক ফ্রেন্ডের বড় ছেলের প্রস্তাব নিয়ে আসছিলাম, তখন দিল না, ওই ছেলেটা কত লম্বা ছিল, এটা কি একটা বাচ্চা ছেলে বিয়ে করাইছে এখন, মানে এরকম বলবে আপনার কিছু না কিছু থাকবে আপনার, রাইট। সো ওগুলা গেলাম আমি 2টা জিনিস এই বিজনেসের মধ্যে আমি জাস্ট দেখি, আমি জানি আমি হয়তো অন্যদিকে চলে যাচ্ছি কথার, বাট আমি যে যত কিছুই বলুক না কেন, এই যে 8 বছর ধরে ডেফিনেটলি চ্যালেঞ্জেস আসছে, আসছে, বাট আমার সবসময় একটা জিনিস আমার ছিল, সেটা হচ্ছে যে 2টা জিনিস। একটা হচ্ছে যে আমি আমার আমার ধর্ম অনুযায়ী, যেহেতু আমি মুসলমান, ইসলামের অনুযায়ী আমি কাজগুলা করতেছি কিনা এই বিজনেসের মধ্যে, এখানে ইসলামের মানে কোন রকমের বিরোধিতা করে এরকম কিছু এই বিজনেস আছে কিনা, সংঘর্ষ বাদে কিনা, এরকম কোনো কিছু, কিবা এটা হালাল কিনা। এটা হালাল কিনা, এবং মানে মানুষের কোনো ক্ষতি করছি কিনা আমি। আরেকটা হচ্ছে আমি যেই দেশে থাকি ওই দেশের নিয়ম কানুন মেনে আমি এগুলা করতেছি কিনা, দ্যাটস ইট। এই 2টাই আমার এখানে ছিল। এখানে আমার 100% হালাল ভাবে আমার প্রত্যেকটা পয়সা আমার এখানে কষ্টের পয়সা। আর আমি যেই দেশে থাকি সেই দেশের নিয়ম কানুন মেনে আমার সবকিছু হচ্ছে। আমি 100% ট্যাক্স দেই। এখানকার সিআরএ, যেটা আমাদের কানাডা রেভিনিউ এজেন্সি, ওরা আমার বিজনেস সম্বন্ধে জানে। ওদের সাথে আমার প্রায় মানে ওদের চিঠি আদান প্রদান, ওদের যা যখন যেটা লাগলো সেগুলো আমার কাছে সব আছে। আমি 100% ট্যাক্স দেই টোটাল আমার ইনকাম থেকে। সো এই 2টা জিনিস যেহেতু আমার ঠিক আছে, এরপরে কে কি বললো না বললো এটাতে আমার কিচ্ছু যায় আসে না, তাই না।
দ্যাটস ইট। এরপরে আসলে আমি চ্যালেঞ্জগুলা মোকাবেলা আমার আমার করতে ইজি হয়েছে এই কারণে। আমি এইভাবে যখন আমি চিন্তা করি তখন দেখি তারপরের যে ব্যাপারটা যেটা একদম শুরুতে রিফাত আপু বলতেছিলেন যে আমি যখন শুরু করি তখন মানে আমি একাই ছিলাম। আমাদের এই বিজনেসটার মধ্যে মোটামুটি বাংলাদেশিদের মধ্যে আমি একাই ছিলাম। তো তখন বাংলাদেশিদেরকে এরকম একটা বিজনেস আছে এবং এটা মানে ভালো বিজনেস বা এটা বলা বিশ্বাস করানোটাই খুব টাফ ছিল। এখন কিন্তু অনেকেই আমাদের দেখে আমরা বিজনেস করতেছি, অনেকে বুঝে আবার অনেকে বুঝে না, মনে করে এটা কি জানি একটা বিজনেস আমি জানি আবার 100% জানিও না, ওরা দেখেই খালি মানে ফেসবুকে এসে কথা বলে এমনি মনে হয় ইনকাম হয়, ওরা এরকম একটা ধারণা করে। আবার কেউ পুরাটাই জানে, ঠিক আছে, বাট মনে করে যে না এটা আমার জন্য না, কারণ মানে এটা সবার জন্য তো আর সবকিছু না। কেউ বললাম ক্রিকেটার হয়, কেউ অ্যাক্টর হয়, কেউ ডাক্তার হয়। যে ডাক্তার হয় তাকে যে যদি ইঞ্জিনিয়ারিং এরিয়া বললে সে বলবে বাইরে ভাই আমার ইঞ্জিনিয়ারিং আমার মাথায় ঢুকে না ভাই। আবার যে ইঞ্জিনিয়ার সে তারে ডাক্তার হইতে বলে, মানে এরকম। তো এই বিজনেসটা সবার জন্য না। অনেকে জানে এখন এই বিজনেসটা সম্বন্ধে, তারা বোঝে, কিন্তু তারা জানে যে এটা তাদের জন্য না, বা তারা এই ধরনের বিজনেস ইন্টারেস্টেড না। তারা 9 to 5 কাজে থেকে আসবে, উইকেন্ডে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবে, বাজার করবে, ঘাস কাটবে, বাগানের পরিচর্যা করবে, দ্যাটস ইট। সোমবারে সকালে আবার কাজে যাবে। ওই লাইফটাই তাদের ভালো লাগে। বাট আমার সময় তখন আজকে থেকে 8 বছর আগে এটা যে একটা বিজনেস, এটা যে একটা হালাল ইনকাম, এটা যে একটা সোশ্যাল মিডিয়াতে অনলাইনে করা যায়, ইনকাম করা যায়, এই জিনিসটা বোঝানোটা, বিশ্বাস করানোটা আমার জন্য টাফ ছিল, যেটা এখন আর নাই। এখন অনেকটা ইজি। আর ওই যে মানে যখন আপনার পরবর্তী যে ইয়েটা হয়েছে সেটা হলো যে আমি তখন শুধু আমি যে ইনকাম করছিলাম আমার লাইফ চেঞ্জ হচ্ছে, আমি জব ছেড়ে দিয়েছি তা না। এর পরবর্তী আমার যেই অ্যাচিভমেন্টের ইয়েটা ছিল সেটা হচ্ছে যে যখন আমি আরো কয়েকজনকে আমি তাদের লাইফ চেঞ্জ করার জন্য আমি কাজ করতে পারছি, যখন তারা আমাকে মেসেজ দিত বা ফোন দিত, এখনো দেয়, যে ভাইয়া এই এই হচ্ছে আমার এই বছরের ইনকাম। এই যে ট্যাক্সের সময় আমাদের মাত্র ট্যাক্সের সময় গেল, আমি জানি না অস্ট্রেলিয়াতে আপনারা ট্যাক্স কখন করেন। এই ট্যাক্সের সময় আমরা আমাদের এখানে বলে T4, মানে সারা বছর আমার এই বিজনেস থেকে যে ইনকামটা হচ্ছে আমাদেরও মিড অফ ইয়ারে জুন জুলাইতে আমাদেরও জুলাই আচ্ছা থেকে শুরু করে, আচ্ছা। হ্যাঁ। তো এই সময় আপনার সারা বছরে কত ইনকাম হয়েছে সেটার একটা গভর্নমেন্ট থেকে একটা ইয়ে আসে যে এই আমাদের ইনকাম হচ্ছে এখান থেকে আমাদের। তো ওই লেটারটা যখন আসে, এরকম অনেকে আছেন তারা নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারে না যে কি পরিমাণ ইনকাম হয়েছে বিজনেসে। তখন তারা আমাকে মেসেজ দেয় বা আমাকে ফোন দেয়, তারা চোখের পানি ধরে রাখতে পারে না। ওই জিনিসটাই হচ্ছে আমার মানে এই যে চ্যালেঞ্জ বলেন ইয়ে বলেন ওগুলা আমার কিচ্ছু থাকে না যখন আমি, কারণ আমি জানি অ্যাটলিস্ট আমি আমার দ্বারা বা আমার এই সিস্টেমের মাধ্যমে বা কোনোভাবে আমার উসিলাতেই হোক আরেকজন মানুষের উপকার হচ্ছে। ওই যে আমি বললাম যে আমি কাউকে ক্ষতি করতেছি না, এটা যতক্ষণ আমার ইয়েতে আছে, আমি কাউকে মিথ্যা কথা বলে আমি কোনো উল্টাপাল্টা জিনিস বলে বিজনেস করতেছি না। হ্যাঁ, কত নর্মাল বিজনেসেও তো আপনার ওজনে কম দেয়, এক্সপায়ার্ড জিনিসপত্র, অনেক বাংলাদেশি গ্রোসারি স্টোরে এক্সপায়ার্ড জিনিসপত্র বিক্রি করতেছে, উল্টাপাল্টা ইয়ে করতেছে, ওজনে কম দিতেছে। আমি তো এরকম কিছুই করছি না, ঠিক আছে। সো তখন মনে হয় যেন মানে এই চ্যালেঞ্জ গুলা ইয়ে করাটা অনেক ইজি হয়, যে যখন আমি দেখি যে আরো অ্যাটলিস্ট আরো 2জন মানুষকে আমি আমার লাইফে হেল্প করতে পারছি। আমরা এটাতে এমনি আসতাম এই প্রশ্নগুলাতে। আপনার যে বি গ্রুপটা মানে ওপেন করার পেছনে, এটা আই থিঙ্ক ইলাপু বলবে। ইলাপু আপনি শুরু করেন, এবং ভাইয়া যে মোর দেন 1000 পিপুলকে যেভাবে লিড করতেছে, এই জিনিসটা আপনি বলেন হ্যাঁ ভাইয়ার কাছ থেকে। তার আগে অনেকেই আমাদের সাথে জয়েন হয়েছেন লাইভে। থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন হওয়ার জন্য। আশা করি আপনারা অনেক এনজয় করছেন। কয়েকটা নাম বলি: সাবিনা ইয়াসমিন, সঞ্জিদা সুলতানা, তিতিয়াপু, তারপরে সুবর্ণা রাশিদ, হামিদা, তারপরে মুস্তারিমা, তারপরে ফেরদৌসি আপা, তারপরে নাজমুন নাহার আপা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন হওয়ার জন্য।
না, সেটাই ভাইয়ার কাছ থেকে যে শুনছিলাম যে চ্যালেঞ্জের কথা, ডেফিনেটলি উনি যে চ্যালেঞ্জ গুলা ফেস করেছেন আমরা একটু কমই করি, তারপরেও আমাদের কাছে অনেক হাসফাস লাগে আসলে এই চ্যালেঞ্জ গুলা কিন্তু যখন আমি আমরা মনে করি ফেস করি। আমাদের, হ্যাঁ, আমি মনে করি ভাইয়া আমাদেরকে, আমার অডিয়েন্সের জন্য আমি এটা বলতেছি, আমরা তো ভাইয়ার সাথে অনেক অনেক সময় কাটাই, আমরা জুম মিটিং করি প্রত্যেক সপ্তাহে এরকম করি। তো আমরা জানি ভাইয়া কিরকম হার্ড ওয়ার্কিং করে, এবং প্রতিটা যে আমাদের এই বিজনেসে 1000-এরও বেশি আমরা বাংলাদেশি আছি, শুধু বাংলাদেশি কমিউনিটিতে, এবং আরো তো বিদেশি মানুষ আছে। তো ভাইয়া ধরে ধরে সবাইকে, কিন্তু সবার SMS এর, আমরা SMS দিতে দেরি হয়, ভাইয়ার রেসপন্স করতে মানে দেরি হয় না। তো এই জিনিসটা, তারপরে যেমন ভাইয়ার মাইন্ডসেট, মানে আমি মনে করি এটা যে এত স্ট্রং ভাইয়ার মাইন্ডসেট, এবং এইটা ধাতস্থ হইতে হইতে কিন্তু আমার 4 বছর লেগে গেছে। যে মাইন্ডসেট বলে একটা জিনিস আছে, এটা ভাইয়া প্রথম দিন থেকেই বলতো, মানে ভাইয়ার সাথে কোনো মিটিং এ বসলে, ভাইয়ার সাথে নর্মালি বসলে, যে কোনো কথা বললেই ভাইয়া এই মাইন্ডসেটের কথাটা বলতো, এবং এটা ধাতস্থ হইতে হইতেই কিন্তু সময় লাগছে। আমরা এটাকে অনেক সময় ছোট করে দেখি, আমরা অনেক সময় ফিলই করি না মাইন্ডসেট বলতে কোনো একটা কিছু আছে। কিন্তু আমি এই যে ভাইয়া এত কিছু বললো, ভাইয়ার যে চ্যালেঞ্জ, এবং আমি আমার থেকে মনে করি যে ভাইয়াকে টিকিয়ে রাখছে এই মাইন্ডসেটটা, এবং মাইন্ডসেটটা। ভাই এই মাইন্ডসেটের জন্যই আজ আমরা সবাই এত সফল, এবং ভাইয়া মোর দেন 1K পিপুল লিড করতেছে আমাদের এই বাংলাদেশি কমিউনিটিতে, এবং শুধু লিড না, এবং উনাদেরকে নতুন সম্ভাবনা, নতুন জীবন দিয়েছে ভাইয়া, এটাই বলবো আর কি। আপু বলেন আপনি। না, থ্যাংক ইউ। না, সেটাই আসলে মাইন্ডসেটটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা আমাদের কালচারে আমি মনে করি যে আমরা এটা নিয়ে খুব একটা চিন্তা করি না আসলে, যে মাইন্ডসেটটা যে এত ইম্পর্টেন্ট আমাদের যে কোনো কাজের জন্য। আমার মনে হয় এই বিজনেসে আসার পরে আমি আসলে এই জিনিসটা শিখেছি। আগে কিন্তু আমি পড়াশোনা করলাম, ইউনিভার্সিটিতে গেলাম, সবই ঠিক আছে, বাট মাইন্ডসেটটা যে আসলেই ম্যাটার করে যে কোনো কিছু সফলতার পিছনে মাইন্ডসেটটা যে অনেক বিগ, এটা আসলে ওভাবে ভেবে দেখি নাই। আমি বলবো আমার নিজের কথাই, যে বিজনেসে আসার পরে এভরি টাইম যখন আমরা এই যে মাস্টার মাইন্ড গুলো দেখি, ভাইয়ার সাথে মিটিং এ যখন জয়েন করি, তখন এই জিনিসগুলো আসলে অনেক ভাবায় যে মাইন্ডসেটটা আমাদের লাইফে সফল হওয়ার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এনিওয়ে ভাইয়া, আপনার তো আজকে এত বড় একটা গ্রুপ, 1000, মোর দেন 1000 বাংলাদেশিরা এই বিজনেসে আছেন ওয়ার্ল্ড ওয়াইড, নট অনলি অস্ট্রেলিয়া, ওয়ার্ল্ড ওয়াইডই বলবো আমি। তো আপনি এই যে গ্রুপটা আপনার ক্রিয়েট করার পেছনে আপনার ভাবনা কি ছিল? আপনি কি চিন্তা করলেন যখন আপনি প্রথম এই বিজনেসে আসলেন? আপনার কি প্রথম থেকে এরকম কোনো কিছু প্ল্যান ছিল যে আপনি এরকম একটা টিম গঠন করবেন, আপনার টিমে অনেকেই আসবে, অনেককে আপনি এরকম পথ দেখাবেন? আপনার প্রথম দিকের ভাবনাটা কি ছিল এই নিয়ে? না না, ওরকম তো একদমই ছিল না। ওই যে বললাম যে আমার এই বিজনেস স্টার্ট করার মূল ইয়েটাই ছিল যে আমি যদি মাসে এক্সট্রা $500-1000 আমি ইনকাম করতে পারি এই বিজনেস থেকে, দ্যাটস ইট, আমার আর কিছু লাগবে না। এরকম গ্রুপ করা, এখন আমাদের যে ফেসবুক কথা, ওই যে আপু বলতেছে বাংলাদেশ এন্টারপ্রেনার প্রায় 20,000 এখানে মেম্বার এখন। তো এরকম আমার কখনোই মানে চিন্তা ভাবনা ছিল না। আমি যে কারণে এই গ্রুপটা আমি ওপেন করি, যখন আমি দেখতাম যে অনেকেই কোশ্চেন করেন বা ইন্টারেস্টেড বা তো তাদেরকে আমি এই গ্রুপে এনে দেখানোর জন্য, কারণ ফেসবুক তো সরাসরি আমাদেরকে কি বলে আমাদের পেজে বা আমাদের অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে ইনকাম ক্লেম গুলা করতে দেয় না, যে আমরা এত টাকা কামাই বা এটা সেটা, এগুলো ফেসবুক অ্যালাউ করে না। তো আমার জাস্ট আমরা যে রিয়েল মানুষ, আমরা যে আসলে ইনকাম করছি এবং আমরা যে জবের পাশাপাশি করছি বা করছি, এরকম এইগুলা জাস্ট একজন আরেকজনকে দেখানোর জন্য আমি এই গ্রুপটা ক্রিয়েট করি, যে এই গ্রুপের ভিতরে যারা আছেন তারা একজন একজনের সাথে কথা বলতে পারবেন, বা এই যে ইনকামের ব্যাপারটা কিভাবে হচ্ছে, কিভাবে বিজনেসটা করা হচ্ছে, আমরা যে রিয়েল মানুষ। কারণ অনেক সময় অনলাইনে অনেকে, এখন তো অনেকটা কম, প্রথম দিকে যেটা ছিল যে আমি যে আসলে রিয়েল একজন কিনা সেটাও হয়তো অনেকে বুঝতে পারতো না, ভাবতো যে কোনো একটা মানে ফেক কোনো কিছু দিয়ে আমরা তৈরি করে ফেলছি। রাইট। সো এই জন্য আমার এই গ্রুপটা তৈরি করা, যে যাতে এখানে সবাইকে, আমরা বাংলাদেশিরা, এই জন্য আমার নাম দিয়েছিলাম বাংলাদেশ এন্টারপ্রেনার। সো যারা বাংলাদেশিরা আমরা একজন একজনের সাথে কথা বলে অন্তত বিজনেস করি আর না করি, অ্যাটলিস্ট ট্রাস্টের জায়গাটাতে, যে ওকে দিস ইজ রিয়েল, আই এম রিয়েল, উই আর অল রিয়েল পিপল,
আমরা আমাদের মতো জব করছি আর এই পাশাপাশি বিজনেস করছি, ওইটা বিশ্বাস করানোর জন্য বা দেখানোর জন্য আমি এই গ্রুপটা তৈরি করি। তো এখন তো কত প্রায় 20,000 19,000 সামথিং এখন এটার মেম্বার। আর বাংলাদেশি তো আসলে আমার সাথে টোটাল বাংলাদেশি এখন এই বিজনেসটা করছে প্রায় 2,000-এর উপরে ওয়ার্ল্ড ওয়াইড। আপনার আমাদের বাংলাদেশ এন্টারপ্রেনার গ্রুপের লিটারেলি ফুল ইউরোপ, পর্তুগাল, জার্মানি, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি আর পুরা কানাডা, সব জায়গা থেকে, ইউএস এর প্রত্যেকটা স্টেট থেকে সব বাংলাদেশিরা মাশাআল্লাহ করছে। সো আনবিলিভেবল। আমি ওরকম কোনো ছিল না যে আমি সেরকম কোনো কিছু করব, বাট এখন কয়েক হাজার মানুষ বাংলাদেশিরা, বিশেষ করে, কারণ এটা আমাদের এই যে 2,000-2,500 বলছি, এটাও আসলে অনেক কম, কারণ আমাদের এই অ্যাকচুয়ালি বিজনেসের মধ্যে প্রায় 3 লাখের উপরে মানুষ এই বিজনেসটা করছে অনলাইনে। এর মধ্যে বাংলাদেশে আমরা মাত্র 2,000 মানুষ করছি। 2,000। তো এখনো আসলে আমরা বরাবরের মতো, মানে অন্যান্য সবকিছুর মতো এটা তো আমরা অনেক পিছিয়ে আছি। অনেক সেটাই। পিছিয়ে। এখানে কিন্তু আমি বলবো ভাইয়া, আমরা পিছিয়ে নাই, কারণ দেখেন আপনি যদি শুরু না করতেন আমরা কিন্তু এত মানুষ হইতাম না। কারণ আমরা বাংলাদেশিরা ওইসব জিনিস ভয় পাই, যেমন অনলাইনে কিছু করা, তারপর সাদা মানুষ বিদেশি মানুষের সাথে কথা বলবো, ইয়া করব, মানে আমাদের একটা হার্ট বিটিংই বেড়ে যায় আমাদের, সত্যি কথা যেটা। তো সেই জায়গা থেকে যে আপনি কিন্তু গ্রুপটা তৈরি করেন নাই আপনি শুরু থেকে একদম, আপনি কিন্তু 2022-এ মনে হয় না 21-এ, হ্যাঁ 22-এ শুরু করছেন গ্রুপটা। সো এই যে মাত্র কয়েক বছরের ব্যবধানে এত মানুষ এই গ্রুপে, এবং এই গ্রুপটাই অনেক হেল্প করছে আমাদের বিজনেস ওনার হইতে গিয়ে অনেকের। তো আমি মনে করি এটা ভাইয়া কম না, এবং হ্যাঁ অবশ্যই কম না, এটা ঠিক আছে। আমাদের এই বিজনেসের মধ্যে অন্যান্য কমিউনিটি যারা আছে, যেমন হোয়াইটরা তো অবশ্যই, সাদারা আছে, তারপরে পাকিস্তানি, ফিলিপিনো, আপনার ইন্ডিয়ান, ওনারাও এখন অনেক অনেক। আমরা অনেকে বাংলাদেশিরা অনেকে মনে করি এটা হয়তো কোনো বাংলাদেশিদের নতুন কোনো বিজনেস বা বা অনেকে মনে করে আমি হয়তো বিজনেসটা ক্রিয়েট করেছি। বিজনেসটা কিন্তু আমার ক্রিয়েট করা না, বা সিস্টেমটা আমার কিছু না। আমি জাস্ট এই যে আপনাদের অন্যান্য সবার মতো আমিও জাস্ট এই বিজনেসটা করছি। অন টপ অফ দ্যাট আমি জাস্ট আমাদের বাংলাদেশিদের বিশ্বাস আর আস্থার জায়গাটা আনার জন্য আমার ওই গ্রুপটা করি, যেখানে অ্যাটলিস্ট একজনকে দেখতে পারেন আর কি, যে আমরা সবাই রিয়েল মানুষ। এভাবে করতে করতে তো ভাই আপনি একজন বড় লিডার হয়ে গেছেন। আপনি এখন লিড করছেন এত বড় লিডার শব্দটাই আমার কাছে খুব একটা লাগে না। আমাদের বাংলাদেশের লিডার, নেতা অন্য না, ওই সেন্সে বলি নাই ভাইয়া, ওই সেন্সে বলি নাই। যেমন আমরা ইলাপু, আমরা তো কথা বলি অনেক বেশি। আমরা বাংলাদেশিরা যেখানেই যাই কিন্তু আমরা ঝামেলা বাঁধায় দেই, আমরা এটা তো আমরা জানি। আমরা একজন আরেকজনের পিছনে লেগে থাকি, এবং সেই প্রেক্ষাপট থেকে যে আপনি এত বড় একটা গ্রুপ একা চালাচ্ছেন, এবং আপনি আপনাকে কিন্তু কেউ মানে কথা বললে বুঝবে যে খুব সহজ সরল ভাবে কথা বলতেছেন, কিন্তু আপনি তো স্ট্রিক্টলি এই জিনিসটা চালান, এবং এখানে কোনো কিছু খারাপ হইতে পারবে না, কোনো কিছু হইতে পারবে না, বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আমরা দেখি ভিতর থেকে। তো এটাই আর কি, মানে এটা আপনার জন্যই হয়তো সম্ভব হয়েছে, এবং এই আপনার যে মাইন্ডসেট, আপনার মেন্টালিটি, কিংবা এটা কোনো একটা কিছু ছিল আপনার ভিতরে, বিদায় এটা সম্ভব হয়েছে। কারণ এটা যে আপনি বলতেছেন, হ্যাঁ আমরা দেখি যে বাংলাদেশে বলেন ওখানে পলিটিক্যাল লিডাররা এটা করতেছে ওইটা করতেছে, কিন্তু একজন সাধারণ মানুষ হয়ে যে আপনি এই অসাধারণ কাজটা করছেন, সেটাই আমাদের কাছে অনেক বড়। এটা আর কি আমরা অনেক প্রাউড ফিল করি আসলে, বিজনেসের সাথে যুক্ত হতে পেরেও আমরা অনেক প্রাউড ফিল করি আসলে। আমরা চেষ্টা করি, আমি একা তোর কিছু না এখানে, আপনারা সবাই ওই যে বললাম এখানে বাংলাদেশ এন্টারপ্রেনার গ্রুপ, বা এই যে যেটা বলতেছেন যে আমি একা কিভাবে চালাই, আমি তো একা আসলে চালাচ্ছি না, আপনারা সবাই এটা চালাচ্ছেন, এবং আপনাদের 100% আপনাদেরও এখানে মানে এটা কি বলে কন্ট্রিবিউশন আছে, আছে। তারপরে ভাইয়া লিড দেওয়াটা এত ইজি না, সেটাই এটা আমি না করলে অন্য কেউ করতো। আমি সবসময় এটা আমি হয়তোবা আমি তানভীরের অন্য কোনো তানভীর আসলে না না ভাই, এটা আপনার বিনয়। যাই হোক, আমরা মুভ অন করি এইটা থেকে। হ্যাঁ আমরা মুভ অন করি। আমি যেমন ভাইয়াকে যে জিনিসটা আমি আনতে চাচ্ছি, এটা আমি
ভাইয়াকে আমি যখনই দেখি আমি স্বপ্ন দেখি এরকম একটা জীবনের, যেমন ভাইয়া যেমন মানুষ ইনকাম করতে চায়, মানুষ ফিনান্সিয়াল ফ্রিডম বলেন, টাইম ফ্রিডম বলেন, মানুষ এগুলার জন্যই তো আমরা সবকিছুই করি, আমরা কাজকর্ম বলেন আর যাই বলেন। এন্ড অফ দ্য ডে আমরা টাকা পয়সা অনেক সময় থাকলেও আমাদের যে ওই টাইম ফ্রিডমটা থাকে না। একটু আগে ইলাপুর সাথে আমার কথা হচ্ছিল যে ইলাপুকে পুশ করতেছে উনার কাজের ওখান থেকে উনাকে ফুল টাইমে যাওয়ার জন্য, মানে মানুষ অনেক সময় কাজ পায় না, কিন্তু উনি যেতে চাচ্ছে না। এর কারণ উনি টাকা ঠিকই পাবে হয়তো, কিন্তু উনি ওই টাইম ফ্রিডমটা উনার মানে পাবে না ওইখানে যদি উনি ফুল টাইম হয়ে যায় উনার বাচ্চাদের সময় দিতে। তো এই দিক দিয়ে আমরা আপনাকে দেখি যে বছরে যে আপনি একটার পর একটা হলিডেতে যান ফ্যামিলি নিয়ে, ভাবিকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, এবং আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, ইভেন আমরা তো জুম মিটিং এ জানি যে আপনি আজকে এই হোটেল থেকে করতেছেন, এই হোটেল থেকে আপনি লাইভ করতেছেন, আমাদের বিজনেসের সাথে মানে আমাদের জুম মিটিং এ যুক্ত হইতেছেন। এবং আপনার যে এই বন্ডিং বাচ্চাদের সাথে যে জিনিসটা আপনার তৈরি হচ্ছে, এইটা আপনার কেমন লাগে? এই ট্রাভেলে যান যেমন আমরা জানি, আমরা যারা বিদেশে থাকি, একটা ফ্যামিলি ট্যুরে আমরা বছরে যাওয়া কিন্তু আমরা সাহস করতে পারি না। সে জায়গায় আপনি মানে একদম ইয়ার মতো করে যান যে 1 মাস 2 মাস পরে পরে, এটা কিভাবে সম্ভব হয় এবং এটা আপনাকে কি ফিলিংস দেয় এবং আপনার অনুভূতিটা আমি জানতে চাচ্ছি। এবং এটা তো এই বিজনেসের জন্যই আপনার, তো এই জিনিসটা আমরা ইলাবোরেটলি আপনি বলেন যদি আমাদের অডিয়েন্সের জন্য। এটা ডেফিনেটলি বিজনেসের জন্য, বিজনেসের কারণে হয়েছে এটা। ওই যে আপনি যেটা বললেন যে টাকা তো আসলে করা, এরকম অনেক বিজনেসে বা অনেক চাকরি বাকরিতেও আপনার প্রচুর টাকা আছে, ঠিক আছে। অনেক জব আছে যে মাসে আপনার বছরে $200,000, $300,000 আপনার স্যালারি, এরকম অনেক জব আছে। আবার বিজনেস করলেও আপনি $200,000-300,000 আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। পার্থক্য শুধু হচ্ছে যে যারা ওই ধরনের জবগুলা করে তাদের ওই পার্সোনাল কোনো লাইফ থাকে না, ওই মানুষটার কোনো পার্সোনাল লাইফ থাকে না। যে $300,000 ইয়ারলি ইনকাম করে, সেটা একটা ডাক্তার বলেন বা বড় কোনো ইঞ্জিনিয়ার বলেন বা বলেন, সে দেখবেন তার ছেলে মেয়ে কোন দিক দিয়ে বড় হচ্ছে, ঈদ কি কি, হঠাৎ করে একদিন দেখবে যে ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, কখন যে বড় হয়ে গেছে জানো। ঠিক আছে, এরকম হচ্ছে। যদি আপনার নিজের বিজনেসও থাকে সেম জিনিস, আপনি টাকা ইনকাম করতে পারবেন। একটা রেস্টুরেন্ট দেন আপনি, হয়তো বা ভালোভাবে চললে, খুব ভালো হইলে সিটির আপনার টাউনের সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট হয়ে গেল, আপনি দেখবেন যে মাসে $30,000-40,000 নেট প্রফিট থাকবে, বাট আপনার কোনো লাইফ থাকবে না। আপনি 30 দিন সকাল 9টা থেকে রাত্রে 12টা পর্যন্ত রেস্টুরেন্টে বসে থাকবেন, কারণ রেস্টুরেন্টে আপনি না গেলে আপনার চুরি হওয়া শুরু করবে, পাখিদের বাজি শুরু করবে, কাস্টমারদের হবে না। এবং এটা আমি যেহেতু হোটেল ইন্ডাস্ট্রি, আমি সবসময় রেস্টুরেন্ট দিয়ে উদাহরণ দিই, বাট এটা যে কোনো বিজনেসে, আপনি যে কোনো একটা বিজনেস করেন, আপনার নিজের থাকতে হবে। আপনি ঠাস করে বাংলাদেশে 3 মাসের জন্য চলে যেতে পারবেন, আপনার দোকান বন্ধ করে যেতে হবে একদম। যদি দোকান বন্ধ করে না যান, তাহলে ওই যে মানে আপনার স্টাফরা সব লুটা খেয়ে ফেলবে। তো আপনি চাইলে এখন এই বিজনেসের ইয়েটাই হচ্ছে এটা, যে এখানে যেমন টাকা আছে সেরকম আপনার ফ্রিডমটাও আছে। কারণ আমাদের এই বিজনেসটা আপনারা সবাই জানেন যে আমাদের এই বিজনেসটা আপনার লিটারালি আপনার পকেট, আপনার মোবাইলের মধ্যে আপনি বিজনেসটা রান করতে পারছেন। এই যে আপু যেটা বললো, আমি যেই দেশে যেই হোটেলে থাকি না কেন, অল আই নিড ইজ দ্য ইন্টারনেট কানেকশন। আমার ইন্টারনেট কানেকশন থাকলে আমার বিজনেস চলতেছে। আমি আপনাদের সাথে কথা বলতে পারতেছি, আমি আমার লিডদের সাথে কথা বলতে পারতেছি, আমি পেপার ওয়ার্ক সাবমিট করতে পারতেছি, আমি বসে আমি আমার ব্যাংকে আমার টাকা চলে আসতেছে, কোনো সমস্যা নেই। এখন কেমন লাগে আমার এখনো মনে আছে, আমি আমার ওয়াইফ যখন জব করতাম, আমরা 4 বছর মানে 2015 থেকে 18 মানে 3-3.5 বছরের মধ্যে একবার হলিডেতে গিয়েছি 1 সপ্তাহের জন্য। কারণ সময় নাই আপনার, ওর ছুটি হলে আমার ছুটি দেয় না, আমার ছুটি থাকলে ওর 1 সপ্তাহ ছুটি দেয় না। ম্যানেজারের কাছে, সুপারভাইজারের কাছে রিকোয়েস্ট করো, মানে আমার লাইফ, আমার ছুটি, তারপরেও মনে হয় যেন লিটারালি বেগিং করতে হয় সুপারভাইজারের কাছে বা ম্যানেজারের কাছে। ভাইয়া, এটা আমার সব সময় মনে হয়, আমার কাছে এটা অনেক স্ট্রেসফুল লাগে যখন মানে ছুটি চাইতে চাই আমার দরকারে, বাট যখন মনে হয় যেন আমি একরকম বেগিং করতেছি, এক্স্যাক্টলি আমারও এই জিনিসটা ফিল হয়। আমি জব করি, এই ঈদেও আপুর অনেক মন খারাপ ছিল, আপুর লিটারালি কান্না
ছিল যে ছুটি পাচ্ছে না আপু। হ্যাঁ হ্যাঁ আমি বললাম না, আমি নিজে প্রায় 12-14 বছর এই কর্পোরেট ওয়ার্ল্ডে জব করি, আমি জানি আপনার and the worst part is nobody cares. হুম, আপনার কোম্পানি যে বলতেছেন এখন যে তুমি আসো ফুল টাইম, তোমাকে আরো বেতন বাড়ায় হ্যাঁ, দিবে, হুম, আপনাকে বেতন বাড়ায় দিবে 1500, আপনার যদি বেতন এখন থাকে $3000, আপনারা হয়তো $5000 দিবে, কিন্তু আপনার কাছ থেকে কোম্পানি কাজ করায় ওরা $1.5 মিলিয়ন ইনকাম করবে, সেটাই সেটাই। হুম, এবং আপনি অসুস্থ হয়ে গেলেন না কি হয়ে গেলেন না কি, দে ডোন্ট কেয়ার। হ্যাঁ, আপনার হুম, সাময়িক ভাবে ও আচ্ছা এই সেই ইয়ে করবে, কিন্তু মানে আমি সবসময় যেটা ইয়ে করি যে আহ, আল্লাহ না করুক আমার যদি কালকে কিছু হয়ে যায়, যদি আমি এখনো জব করতাম, জবে যে কিছু হয়ে গেলে আপনার মানে আমি মারা যাওয়ার 1 ঘন্টা পরেই দেখবেন যে জব পোস্টিং ওয়েবসাইট গুলাতে আমার যে পজিশনটা ছিল ওই পজিশনটা ফিল আপ করার জন্য জবের অ্যাড চলে যাবে। ট্রু ট্রু, এটা ট্রু। হুম, হ্যাঁ, এখন বা আমার কোম্পানি বলে হ্যাঁ তুমি এটা করো, তুমি এটা করো, তোমার আরো $500 বাড়ায় দিব, এটা করো, বাট এটা আলটিমেটলি, এবং এইটাই সিস্টেম, এটার বাইরে এটা থেকে বের হইতে পারবো না আমরা। ঠিক আছে, হুম, সো ওই ওই দিক থেকে এই বিজনেসের মানে আমার এখন না কোনো বস আছে, না কোনো সুপারভাইজার আছে। আমি 1 মাসের ছুটিতে যাব, ওই যে আপু যেটা বললো যে আমি 2 মাস পরে পরে যাই, আমি 2 সপ্তাহ পরে পরে যদি যাই তাও কোনো সমস্যা নেই। আমরা এই যে বাংলাদেশে 2 মাস 2.5 মাস ছিলাম, এই যে আবার এই বছর শেষে ইনশাল্লাহ বাংলাদেশে যাব, আর এই যে এই বছর অলরেডি তো আমাদের কতগুলা ইয়ে হয়েছে আমি জানি না, মানে আমরা কাউন্ট, মানে এখন আমি গুনতেও পারি না যে কয়বার অলরেডি আমি হলিডেতে গেছি। তারপরে এই যে সামনের মাস থেকে আবার শুরু হবে, মানে এই যে অগাস্টে। স্বপ্নের লাইফ ভাইয়া, স্বপ্নের জীবন। আপনার জীবনটা হচ্ছে কি স্বপ্নের জীবন, ড্রিম এই যে লাইফ। আমি এটাতে কিছু জিনিস আমরা হয়তো ফান করে অনেক জিনিসই বলে ফেলি ভাইয়া, কিন্তু এই হলিডের পেছনে আম, আহ, সবচেয়ে বড় যে জিনিসটা মানি, মানে যেটা বললাম যে মানে টাকা পয়সা তো বড় ব্যাপার। তো আপনি এটাও আমাদেরকে আসলে বলবেন, কারণ আমরা তো পিছনে অনেক কথা রেখে দেই। আপনি হলিডেতে কেন যেতে পারতেছেন? কারণ বাসায় এসে আপনি চেক পাচ্ছেন, আপনার ইনকামটা জেনারেট হচ্ছে। আপনি যে এখন আপনার কিছু করেন না করেন, আপনার মান্থলি একটা ফিক্স হয়ে গেছে যে একটা কিছু। এবং এই হলিডের প্রসঙ্গটা আসার ক্ষেত্রে আমি আবার 2002-এ ফিরে যাব। আমার মনে আছে আমরা কোনো একটা মিটিং এ ভাইয়া, আমরা কয়েকজন ছিলাম, 7-8 জন। তো আমাদের তখন বিজনেস পার্টনাররা গ্রো করা শুরু করছে, কেউ কানাডা, কেউ আমেরিকা, কেউ এরকম। তখন আমি একটা কথা বলছিলাম যে হ্যাঁ আমাদের এখন আর কোনো অসুবিধা হবে না, আমরা আমেরিকায় গেলে আমাদের বিজনেস পার্টনার বাসায় থাকতে পারবো, কানাডায় গেলে। তখন ভাইয়া একটা কথা বলছিল যে আপু আপনি এমন একটা পর্যায়ে যাবেন আপনার কারো বাসায় থাকতে হবে না, আপনার ওই ফ্রিডমটা থাকবে, আপনি একটা 5 স্টার 4 স্টার হোটেলে থাকার ফ্রিডমটা থাকবে তখন। এই কথাটা ভাইয়া আমাকে বলছিল, এবং তখন হয়তো ওই জিনিসটা ওইভাবে রিলেট করতে পারি নাই, কিবা ভাইয়া কি বলতেছে, আমি কি আমেরিকায় যায় হোটেলে থাকার মতো মানে কোন একটা সিচুয়েশন আমার আসবে। তো এখন এই মুহূর্তে এসে যখন ভাবি এবং আমরা সবাইকে দেখি, যে আমি চিন্তা করি যে ভাইয়া ওই সময়টাতে কিভাবে, আমরা একটা কথা বলি যে অনেক সময় ছেলেরা আছে না মানে বাসার গার্ডিয়ান, যে এজ এ ম্যান এবং মহিলা, আমরা সবকিছুতে মহিলারা একটু চিল্লাই পাল্লাই সবকিছু করি, কিন্তু একটা মানে যে হাজবেন্ড বলে না, যে বাবা কিংবা ভাই, সে হয়তো দুইটা কথা বলছে এবং ওই কথাটা 10 বছর পরের কথা বলে। কিন্তু আমি জানি না, আমি এই জিনিসটা দেখছি আর কি, আমি খেয়াল করছি। তো এই তো দূরদর্শী চিন্তা, ভাইয়া তখন কিন্তু এটা করছে। তখন ভাইয়ার এরকম সিচুয়েশন হয়তো হয় না, আমি জানি না, এক্স্যাক্টলি বলতে পারতেছি না, বাট ভাইয়া এই জিনিসটা কিন্তু বলছে এবং আমরা দেখছি ভাইয়া ওইটা করতেছে, যেখানে যাচ্ছে ভালো ভালো হোটেলে থাকতেছে ফুল ফ্যামিলি নিয়ে। এবং বাংলাদেশের কথা যে ভাইয়া বলল, আমি দেখলাম গতবার যখন ভাইয়া বাংলাদেশে যায়, ভাইয়া কক্সবাজার ট্যুর, তারপরে সিঙ্গাপুর না ব্যাংকক এরকম কোনো জায়গায় গেছেন, এবং মানে গ্যাং, সব গ্যাং নিয়ে সবাই। আমরা যেখানে দেশে যাইতে গেলে টিকেটের টাকা উঠবে কি উঠবে না, ওইটা আইসা কিভাবে পরিশোধ করব, ওই চিন্তা করতে করতে আমাদের জানটা বের হয়ে যায়। সেই জায়গায় যে আমাদের বিজনেসে এখনো অনেকের এই সামর্থ্য হয়ে গেছে যে আমরা গেলে একটা ভালো হলিডে করতে পারি, হলিডেতে গিয়ে আবার হলিডে করতে পারি, যেটা বাংলাদেশে গিয়ে ভাইয়া করছে। বাংলাদেশে তো হলিডে গেছে এবং ওই হলিডে গিয়ে আবার হলিডে করতেছে।
কারণ ভাইয়ার ওই জিনিসটা মানে ফিক্স করা সবকিছু। তো এটাই আমি ভাইয়াকে বলবো যে এটাতে কি ফিলিংস হয় ভাইয়া, আপনার কতটুকু স্ট্রেসফুল শোনেন, হচ্ছে? আমি একটা সময় ছিল যে আমরা দেশে, ওই যে প্রথমত আপনি দেশে যাওয়ার জন্য আপনার ছুটি, কারণ আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য দেশে যাইতে পারিও না, চাইও না। আমরা অ্যাটলিস্ট দেশে গেলে অ্যাটলিস্ট 1 মাস 1.5 মাস না থাকলে আসলে হয় না, এত টাকা খরচ করে যাব, তাই না? তৃপ্তি তো লাগে না যে প্রথমত এত টাকা, হ্যাঁ, আত্মীয় স্বজন এক্স্যাক্টলি সব। এত টাকা খরচ করে তো আর আমি 10-12 দিনের জন্য যে যাওয়াটা, তো প্রথমত হচ্ছে ছুটি পেতাম না। অনেক রিকোয়েস্ট করে আমি 2বার 2টা জব ছেড়ে দিয়েছি আমি শুধু দেশে যাওয়ার জন্য। বলছে যে তুমি এত দিনের জন্য যাইতে পারবে না। আমি বলছি যে ওকে ফাইন, দেন কিভাবে যাইতে পারবো বলো? বলে, গেলে তুমি জব ছেড়ে দিয়ে যাইতে হবে, তার কারণ আমি ছুটি দিতে পারবো না। আমি বললাম অলরাইট, ঠিক আছে, তাহলে জব ছেড়ে দিলাম। এরকম ভাবে আমি 2বার দেশে গেছি। তারপরে যেটা সেটা হচ্ছে যে আপনার খরচ। আপনি 99% আমরা যারা দেশে থেকে বিদেশ থেকে দেশে যাই, আমরা ক্রেডিট কার্ডের উপরে টিকিট কাটি, ক্রেডিট কার্ড দিয়ে টিকিট কাটি, ক্রেডিট কার্ড দিয়ে সাবান শ্যাম্পু কিনি, বাংলাদেশে গিয়ে ক্রেডিট কার্ডের টাকা খরচ করি। তারপরে মানে মোট কথা 2-3 বছর আমরা টাকা জমায় 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 বা ইয়ে করে আমরা দেশে যাই, যে ক্রেডিট কার্ডের যে খরচ টরচ ইয়ে বাংলাদেশে গিয়ে এই নে তোর একটা সাবান, এই তোর একটা শ্যাম্পু। এখন তো আর বাংলাদেশের মানুষও এতটাও ইয়ে না যে ওদের আর সাবান শ্যাম্পু দিলে হয় না, এখন আইফোন নিয়ে যেতে হয় একদম latest model, ঠিক আছে? সো ব্লেন্ডার ব্যাগ নিয়ে যাইতে হয়। নাও করতে পারবেন না, আপনি অস্ট্রেলিয়া থেকে যাইতেছেন, রাইট? তো এরপরে বাংলাদেশে গিয়ে এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট, আগে আমার মনে আছে আমার ফ্রেন্ড 10-12টা ফ্রেন্ডের নিয়ে আমি একটা ইয়েতে, মানে এটাকে কি বলে, যে সিঙ্গারা, সমোসা, হালিম, মোগলাই পরোটা খাওয়াইটা হয়, মানে শেষ হয়ে 500 গেছে, টাকা বিল হইতো না, ঠিক আছে? এখন এখন বার্গার পিৎজা। এখন আপনি একটা নর্মাল একটা আমাদের আমি থাকি খিলগাঁয়, ঢাকায়। খিলগাঁতে এখন মানে এমন অবস্থা রেস্টুরেন্ট গুলার, আপনি ঢুকলে মানে 10,000 12,000 টাকার ইয়ে হয়, 4-5 জন ফ্রেন্ড নিয়ে বসলে। কারণ এখন সবাই পাস্তা আর পিৎজা খায়, এখন আর ওই ইয়ে হয় না, এমন অবস্থা হয়ে যায়। তো আপনি ওইভাবে টাকা টুকা খরচ করে সব, এখন বেশি গিয়াও তো করা যাবে না, কিপটামি করা যাবে না, আপনি বিদেশ থেকে আসছেন, খরচ তো করতে হবে। করে এরপরে দেশ থেকে আসবেন, আসার পরে দেখবেন যে 10,000 15,000 20 35,000 ডলারের ক্রেডিট কার্ডের আপনার ইয়ে, আগামী 3 বছর আবার এই কাম করে করে এই এই ক্রেডিট কার্ডের টাকা ইয়ে করতে হবে। এটা ছিল আমার লাইফ। আর আফসোস, মানে কেন গেলাম খালি খালি। হ্যাঁ, তারপরে এক্স্যাক্টলি তখন মনে হয় যেন মানে এই এ, মানে কেন ইয়েটা এত খরচ করে আসলাম বা ইয়ে করে আসলাম। এইটাই আমাদের মানে 90% এর, আমি জানি 1-2% আছে যারা বিশাল বড় লোক, বিদেশে থাকে, তাদের টাকা পয়সার অভাব নেই, তাদের হয়তো বিজনেস আছে, ইয়ে আছে, তাদের কথা আলাদা। বাট আমরা আমজনতা যারা, আমাদের দেশে যেতে হলে এইভাবেই যেতে হয়। প্রথমে হলো বসের কাছে ছুটি নিয়ে একটা ইয়ে করা, তারপর হচ্ছে যাওয়ার খরচ, যাওয়া আসার ওইখানে থাকা, যাওয়া নিয়ে শপিং করে নিয়ে যাও, এগুলো সব ক্রেডিট কার্ডে। এরপরে কি করতে হবে, এগুলো আমার আর আমার হাজবেন্ড, মানে আমরা হাজবেন্ড ওয়াইফ মিলে এগুলা এগুলা পরে সব পরিশোধ করতে হয়, ইয়ে করতে হয়, এবং মনে হয় যেন মাস শেষে যা ইনকাম করছেন সব ক্রেডিট কার্ড বিল, গাড়ির পেমেন্ট, মোবাইল বিল, কারেন্ট বিল, বাসার মর্গেজ টর্গেজ দিয়ে খালি নাম্বার দেখবেন ব্যাংকে আসতেছে আর নাম্বার যাইতেছে, দ্যাটস ইট। টাকা আর দেখা যায় না। সেটাই আর আমাদের আলগা ফুটানোর জন্য কিছু কিছু তো করতে হয়। একটা টেসলা গাড়ি কিনতে হবে, আইফোন 17 প্রো ম্যাক্স কিনতে হবে, আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে, কিন্তু স্ট্যাটাসটা এখানে রাখতে হবে। সো তখন দেখা যায় যে ওই আরো বেশি মানে ইয়ে হয়ে যায়, মানে ইউ স্প্রেড আউট সো থিন, যে মানে তখন মানে স্ট্রেস লেভেল কোথায় চলে যায়, ইয়ে করে যায়। তো ওই ওই জিনিসগুলা থেকে আসলে মানে এই বিজনেসটা আমাদেরকে বের হয়ে আসার মতো একটা ইয়ে দিছে। কারণ এখন এখন আপনি যদি, আমি বারবার বলি, আপনি যদি, এবং এটা শুধু এই বিজনেস না, আমি বলি যে আপনার সবাই যেই মনে করেন অনলাইনে কিছু একটা করতে হবে। আপনি শাড়ি বিক্রি করেন, আপনি খাবার বানায় বিক্রি করেন, যেটাই করেন অনলাইনে বিক্রি করেন, আপনার মেইন যে স্ট্রিমের যে জবগুলি বা ইয়েগুলো হচ্ছে, আপনি বেশি ইনকাম করতে পারবেন মোর ইজিলি এবং মোর ফ্লেক্সিবিলিটি। আগে একটা সময় দেখবেন যে একটা মিলেনিয়ার মানে হচ্ছে 60-65 বছরের সাদা চুলওয়ালা বুইড়া বেটা হলো মিলেনিয়ার। এছাড়া এখন তো মিলেনিয়ার হচ্ছে আপনার 19-20-22 বছরের ছেলেরাও মিলেনিয়ার। কারণটা কি জানেন? এই ইন্টারনেটের কারণে, এই অনলাইনের কারণে। এবং এটা আরো এখন এআই এর জন্য আপনার জিনিসটা আরো বেশি ফাস্ট হয়ে যাবে। এবং এই যে এই বছর প্রথম
ওয়ার্ল্ডের প্রথম ট্রিলিনিয়ার হবে। সো ট্রিলিনিয়ার যেহেতু হবে, আপনি দেখবেন মিলিনিয়ার আর বিলিনিয়ার এখন মানে একদম আনাচে কানাচে থাকবে। সব পুরাটাই কিন্তু কেউ চাকরি করে না। কোন মিলিনিয়ার দেখছেন চাকরি করে? না না, সবই এন্টারপ্রেনিউর। আমি সবসময়ের জন্য বলি যে যেইটাই করেন না কেন চাকরির পাশাপাশি বা ইয়াতে সাইডে অনলাইনে কিছু একটা করার চেষ্টা করেন, এছাড়া উপায় নেই। থ্যাংক ইউ ভাইয়া। আপনি আসলে আপনি তো এখন সফল, বলবো একজন সফল উদ্যোক্তা আপনি। তো এই যে সফল হওয়ার যে আপনি যে সফল হলেন তার পিছনে বা সেটা অর্জন করার জন্য যে কোনো তিনটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি আমাদেরকে বলেন, যে যেটা থাকা উচিত একজন মানুষের মধ্যে, যে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য। প্রথম যেটা এই যে রিফাত আপু একটু আগে বলতেছিল, সেটা হচ্ছে যে আপনাকে আগে আপনার অ্যাচিভমেন্ট গুলা আপনার দেখতে হবে, দূরদর্শিতা, আপনার ভিশনারি হইতে হবে, আপনার নিজের ওইটা ফিল করতে হবে বা বুঝতে হবে, জানতে হবে, এবং আপনার ক্লিয়ার দেখতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন, আপনি ওইখানে ওইটা আপনার, ইউ হ্যাভ টু ক্লেম ইট অলরেডি বিফোর ইভেন ইউ হ্যাভ ইট। নাও আমি এটা বলতেছি না যে ফেক ইট টিল ইউ মেক ইট, এটা না, কিন্তু ফেক না, ইউ লাইক এই যে আপু যে বলতেছিল 2020 সালে আমি উনাদের বলতাম যে হোটেলে যায় থাকতে পারবেন, অসুবিধা না, আপনার কারো বাসায় থাকতে পারেন। আমার তখন কিন্তু ওরকম টাকা পয়সা নেই, বা আমি তখন 2020-এ কিন্তু আমি এত আমরা ঘোরাফেরা শুরু করছি 21 থেকে, ঠিক আছে? সো কিন্তু আমার স্বপ্ন ছিল এরকম, আমার ভিশনটা ছিল এরকম। সো এই যে তিনটার মধ্যে প্রথম হচ্ছে আপনার ওই ভিশনটা থাকতে হবে। আপনি যদি ওই জিনিসটা কল্পনাই করতে না পারেন, কল্পনা করতে আপনার ভয় লাগে বা আপনার বিশ্বাস হয় না, তাহলে আপনি এটা কোনোদিন অ্যাচিভ করতে পারবেন, কোনোদিন না, নো ম্যাটার হাউ হার্ড ইউ ওয়ার্ক ফর ইট। আর আপনি যেদিন এটাকে ক্লিয়ার দেখবেন যে আপনার মনে হবে যে না এটা তো পসিবল, তানভীর ভাই যদি পারে আমি পারবো না, এইটা আপনার এখন আমি বলছি বলে যে তানভীর ভাই বলছে তো আমি তানভীর ভাই পারলে আমি পারবো, তাইলে আবার হবে না। ইউ হ্যাভ টু লাইক ইট শুড কাম উইদিন ইয়োরসেলফ। আপনার ভিতর থেকে এটা আসতে হবে এবং এটা আপনি অন্তর দিয়ে আপনি বিশ্বাস করবেন। যে যাই বলুক আপনার কাছে মনে হবে যে না আমার পক্ষে এটা সম্ভব, আমি অবশ্যই পারবো, না পারার কোনো কারণ নেই। এটা হচ্ছে একদম প্রথম আপনার সাকসেসের, এবং এটা আমি আমার ইয়ে থেকে আমি বলতেছি, বাট আপনি মানে স্টাডি করে দেখেন পৃথিবীতে যত বড় বড় ইলন মাস্ক বলেন, স্টিভ জবস বলেন, জেফ বেজোস বলেন, ওরা অলরেডি এটা দেখতো। আজকে ও যেটা করতেছে এটা 15-20 বছর আগে তারা এটা অলরেডি তাদের স্বপ্নের মধ্যে এটা ছিল অলরেডি, এই জন্য তারা এটা বাস্তবে রূপান্তরিত করতে পারছে। সো আপনার ফার্স্ট থিং হচ্ছে আপনার ভিশনারি হইতে হবে। তারপরে হচ্ছে খালি ভিশনারি হয়ে খালি মানে স্বপ্ন দেখলে হবে না, ঠিক আছে? কারণ কি আপনি যদি খালি স্বপ্ন দেখতে থাকেন ওটা স্বপ্নই থেকে যাবে, ঠিক আছে? আমি যেটা সবসময় বলি যে আপনার স্বপ্নটা এমন হইতে হবে যেটা আপনি ঘুমায় ঘুমায় দেখবেন না, স্বপ্নটা এমন হইতে হবে যেটা আপনার ঘুমাইতে দিবে না, সেইটা হচ্ছে আপনার আসল স্বপ্ন। আপনার সেকেন্ড ইয়ার ভিশনারি হওয়ার পরে আপনার ইউ হ্যাভ টু গেট টু ওয়ার্ক। আর ওইটা আবার আরাম করে না, যে যখন মন চাইলে তখন না, কারণ যখন মন চাইলে তখন তো সবাই করতে পারে। আপনার আজকে শরীর ভালো, আপনার মন ভালো, আজকে বিজনেস আমি ফাটায় ফেলবো, এইটা এই স্টেজে তো এই যাদের ভাল লাগে মন ভালো সবাই করতে পারে। আপনার ওই দিন করতে হবে যেদিন আপনার ভাল লাগতেছে না, সেই দিনও আপনার করতে হবে, and that will make the difference. বড় বড় অ্যাথলেট যারা আছে, আমি কয়েকজনের পড়ছি, আপনারা দেখবেন যে তারা প্র্যাকটিসে যাইতো, যেদিন ভাল লাগতো সেদিন তো যাইতোই, যেদিন ভাল লাগতো না সেদিনও যাইতো। ওই জায়গাটাতেই ডিফারেন্সটা মেক করে যে একজন ফার্স্ট হবে না থার্ড হবে, ঠিক আছে? আমরা সবসময় করি যে যেদিন ভাল লাগবে, আজকে ভালো দিন, আজকে আমরা একটু বিজনেস নিয়ে কাজ করবো বা জিমে যাব বা যেটাই হোক। আপনার জিমে যাইতে হবে সেই দিন যেদিন আপনার শরীর ভাল লাগতেছে না, আপনি সেই দিনও জিমে যাবেন, তাইলে গিয়ে হলে আপনার কনসিস্টেন্সি এটা থাকবে, ঠিক আছে? আর ওই 3 নাম্বারটা হচ্ছে আপনার কনসিস্টেন্সি। আপনার ওই যে ঝামেলা আসবে, ঝামেলা আসলেই আপনি যদি ছেড়ে দেন তাহলে তো আপনি ওই যে মিডিওকার লাইফ হয়ে গেল, আপনি অর্ডিনারি পিপল হয়ে গেলেন, আপনার তখন সাকসেস হলো। ঝামেলা আসার পরেই কিন্তু সাকসেস,
সাকসেস কখনো আপনার ইজিলি আসবে না, আপনার ঝামেলা দিবেই, আল্লাহ আপনাকে টেস্ট করবেই। সেটাই। সো এই ৩টা জিনিস, আপনার ভিশনারি হতে হবে, আপনার কনস্ট্যান্টলি মানে কনসিস্টেন্টলি আপনার কাজ করতে হবে, এবং ই ক্যানট গিভ আপ। আপনার যত খারাপ সময় আসুক, আই উইল সি দ্য এন্ড অফ ইট, এরকম একটা অ্যাটিটিউড আপনার থাকতে হবে। থ্যাংক তো ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেক উপকারী তথ্য আমাদের সবার জন্যই। আমার মনে হয় এই ৩টা জিনিস আমাদের মনে রাখা উচিত। যে কোনো কাজের জন্যই, নট অনলি ফর যে কোনো আওয়ার, কাজের জন্য। যে কোনো কাজের জন্য। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। রিফাত আপু। আপনার লাইফে আপনার দেখবেন যে আপনার সংসারের কথাই দেখেন, জি, আপনার জি। 10 বছর 15 বছর 20 বছর বিয়ে হয়েছে, আমাদের মনে এই 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 সংসারের মধ্যে কত রকমের কতদিন মনে হয়েছে যে এই সংসারে লাথি দিয়ে উষ্ঠা দিয়ে আমি যাবো এই সংসার থেকে, এরকম মনে হয়েছে না? বাট ইউ ডিল উইথ ইট। আপনি এই জন্যই তো আমার এখনো সংসারটা চলতেছে বা ইয়ে হচ্ছে, ছেলে মেয়েদের সাথে, হাজবেন্ডের সাথে, কলিগের সাথে, বাট ইউ স্টিল ডিল উইথ ইট, ইউ নেভার গিভ আপ। সেটাই। থ্যাংক ইউ ভাইয়া। রিফাত আপু। হ্যাঁ, আমরা আসলে মনে করছিলাম যে হাফ এন আওয়ার করবো, কিন্তু আমরা জানি আমার সাথে যে কখনোই হাফ এন আওয়ারে হয় না। আমরা হাফ এন আওয়ারে শেষ করতে পারবো না, তো এবং 1 ঘন্টায়ও আমরা শেষ করতে পারবো না। আমরা ইনশাল্লাহ আমরা আবার হয়তো তানভীর ভাইকে নিয়ে আসবো, এবং আমরা মানে ফাইনালি আমরা এটাই বুঝতে পারলাম যে কোনো কিছু শুরু করার জন্য আসলে খুব অসাধারণ কেউ হইতে হয় না। একজন এটা করতে গেলে একটা স্বপ্ন, একটা সিদ্ধান্ত এবং একটা ধারাবাহিক প্রচেষ্টাই একজন মানুষকে হাজারো মানুষের অনুপ্রেরণায় পরিণত করতে পারে। এবং তানভীর ভাই, আপনাকে আপনার অভিজ্ঞতা, আপনার মূল্যবান কথাগুলোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি হয়তো আমাদের অডিয়েন্সের জন্য লাস্ট হয়তো 1-2টা কথা বলবেন আমাদেরকে, এবং আমি ইলাপুকে বলবো যে তানভীর ভাইকে কিভাবে আপনি ধন্যবাদ দিবেন। আসলে ধন্যবাদ দিয়ে শেষ করব না আমি। আমি চাই তানভীর ভাই আবারও আসুক আমাদের সাথে আমাদের লাইভে, এবং উনার মূল্যবান কথাগুলো, উনার অভিজ্ঞতাগুলো আরো শেয়ার করুক। আমি জানি যে আরো অনেক কিছু ভাইয়ার বলার আছে, তো আমরা অন্য আরেক সময় ভাইয়ার সাথে আবারও বলবো ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ ভাইয়া। আজকের গল্পটা, ভাইয়ার গল্পটা, যে আমাদের নিজের স্বপ্নের দিকে আমাদের সবাইকে মনে হয় প্রথম পদক্ষেপ নিতে সাহায্য করবে। যারা দেখছেন আমাদের অডিয়েন্স, তাদের সবার জন্য আমি বলবো, আপনারা চিন্তা করবেন, বা আজকের এই এপিসোড থেকে আপনারা দেখেন যে একজন সফল উদ্যোক্তা হওয়ার পিছনে ওনার অনেক হার্ড ওয়ার্ক ছিল, ওনার অনেক স্যাক্রিফাইস ছিল। এখন হয়তো নাই, কারণ এখন উনি অলরেডি সফল। তো উনার গল্পটা থেকে আমরা সবাই অনুপ্রাণিত হতে পারি, আমরা আবার নতুন করে চিন্তা করতে পারি। তো তানভীর ভাই, আপনি আমাদের অডিয়েন্সের জন্য বলেন, যারা অলরেডি আমাদেরকে দেখছেন, কিংবা অনেকেই এই বিজনেস নিয়ে হয়তো চিন্তা করছেন, এখনো পদক্ষেপ নিতে পারছেন না, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ওয়েল, এতক্ষণ আমি যেটা বললাম আসলে সেটার সারমর্মই হবে যে ইয়েটা, যে যারা দেখছেন বা চিন্তা ভাবনা করছেন, দেখেন আমি আজকে থেকে মানে 7.5-8 বছর আগে এই একটা ডিসিশন, আমার মানে সবকিছু, আমরা আজকে হাজবেন্ড ওয়াইফ 6 বছর উপরে হয়েছে আমরা জব করি না, টাকা পয়সা বাড়ি গাড়ি হলিডে বাদ দেন সব, আমরা যে জব করি না, বাসায় থেকে মানে চলতে পারতেছি সংসার করে, এটাই তো আমার $1 মিলিয়ন ইয়ে, ওই একটা ডিসিশনে। সো ইউ নেভার নো। আপনি ওই যে যেটা বললাম যে এটা এখানে 100% লেজিট, আমরা ট্যাক্সে বিজনেস করি, সবকিছু জেনুইনলি কাগজপত্রের মাধ্যমে এখানে ইয়ে হয়। সো আপনি এটা যদি শুরু করতে পারেন, ঠিক মতো করতে পারেন, ইট কুড চেঞ্জ ইউর লাইফ একটা ডিসিশনে। সো ওই ওই সুযোগটা আমার মনে হয় আপনারা নিজেকে দিয়ে দেখা উচিত। কারণ এছাড়া আসলে অনলাইনে কিছু একটা না করতে পারলে ভবিষ্যৎ খুবই খারাপ হবে, আরো খারাপ হবে। এখন জিনিসপত্র যে আমি পার্সোনালি চিন্তা করি যে জিনিসপত্রের দাম যেরকম, আমি আর আমার ওয়াইফ যদি এখনো জব করতাম, আমার মনে হয় না মানে মানে আমি এখন, আগে 300 টাকা দিলে ফুল কার্ড ভরে যেত, $300 সব। এখন $300 দিয়ে আপনার এক কোণার মধ্যে কয়েকটা জিনিস থাকে, মানে ডাবল ট্রিপল হয়ে গেছে গত 7-8 বছরে, মানে আরো বেশি। তার মধ্যে ওয়ার্ল্ডের যে অবস্থা, আপনার জব কখন মানে কাটছাট করতে থাকে, এগুলো তো আসলে অন্যরকম। সো সেফ থাকার জন্য যে অন্তত অনলাইনে কিছু একটা করলে কিছুটা রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। সো
চান্সটা নিয়ে দেখেন বা চিন্তা ভাবনা করেন বা খোঁজ খবর করে তারপরে ইয়ে করবেন। এখানে তো আর কেউ কোনো জোরও করে না। সেটাই। সেটাই। তা আমি এটাই বলবো আমার অডিয়েন্সকে, যেমন ধরেন তানভীর ভাই কিংবা আমরা যত সহজে সবকিছু বলে ফেললাম, তানভীর ভাই কিন্তু দিনের পর দিন লাঞ্চ করেন নাই কোচিং কলের জন্য। কারণ আগে একমাত্র তানভীর ভাই ছিলেন আমাদের সবার কোচ, এখন তো অনেকে হয়েছে ডাউনলাইনে, বাট তানভীর ভাই দিনের পর দিন সবাইকে এত ডেডিকেটেড ছিলেন যে উনি কখনো লাঞ্চ করেন নাই, কারণ একটার পর একটা কোচিং কল ছিল, ওগুলাকে অ্যাটেন্ড করতে হইতো। এবং এই ডেডিকেশন থেকেই কিন্তু আজকে উনি এই পর্যায়ে এসেছেন এবং আমাদেরকেও নিয়ে এসেছেন। তো আমাদের জন্য অনেকটা সহজ পথ উনি তৈরি করে দিয়েছেন, কারণ উনি যদি এই পথটা না দেখিয়ে দিতেন আমাদেরকে, তাহলে হয়তো আমরা এত সহজ সবকিছু পেতাম না। এখন আমরা যেভাবে ধরেন ইজিলি অনেক কিছু করে ফেলতে পারতেছি, অনেক জিনিস আমরা রেডি পাচ্ছি, তানভীর ভাই ওভাবে রেডি পান নাই সবকিছু। তো সেজন্য ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আর এটা আমাদের ড্রিম ইনটু রিয়েলিটির প্রথম পর্ব ছিল, এবং আমি প্রথমেই চাইছিলাম যে আমি তানভীর ভাইকে দিয়েই আমি এটা শুরু করব, এবং এটাই আমার ফর্মাল কোনো লাইভ অ্যাকচুয়ালি। এবং আপনারা ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সাথে আমার সহযোগী ছিলেন ইলা চৌধুরী। ইলা আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আমি আশা করি আবারও নেক্সট এপিসোডে আমাদের নতুন কোনো অতিথি, নতুন কোনো একটা গল্প, নতুন কোনো একটা সম্ভাবনা নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ইলাপু, আমরা শেষ করতে পারি তাই না? কারণ 1 ঘন্টা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ Thank you. তানভীর ভাই, আবারও আপনাকে এখানে আসার জন্য আমাদের Thank লাইভে। you. সবাই ভালো থাকবেন, আবারও দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।